অজ্ঞাত যুবককে তৎক্ষণাৎ বিশ্বাস করেনি মাহি। মেয়েটা কেমন দুই দিকে মাথা নাড়িয়ে গুঙিয়ে যাচ্ছে। অজ্ঞাত যুবক আরো কিছু বলতে যাবে অমনি চের পেল অদূর থেকে হেঁটে আসছে কেউ। যুবক তক্ষুনি মাহিকে নিয়ে লুকোলো বড় একখানা পাইন গাছের আড়ে। মাহি মোচড়াতে থাকায় যুবক আলগোছে মাহির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে পড়ল। গার্ডস আসছে। থমকায় মাহি। যুবক বাংলা বলল। সে কি আদৌ ঠিক শুনেছে? মাহির চমকানোর মাত্রা ক্রমশ দীর্ঘ হলো। কিয়ৎক্ষণ বাদে সে নিজেও শুনতে পেল খুব কাছ থেকে কেউ হেঁটে যাচ্ছে, টুকটাক কথা বলছে নিজেদের ভাষায়। মাহি তৎক্ষণাৎ শান্ত হলো। গার্ড দুজন পাইন গাছের পাশ কাটিয়ে চলে যেতেই যুবক আলগোছে মাহিকে নিয়ে বেরিয়ে আসে। প্যালেসের গা থেকে ছুটে আসা এক চিলতে নিয়ন আলোর ছটায় চক্ষু গোচর হয় মুখোশধারী যুবকের অবয়ব। গায়ে কালো রঙা হুডি, তার মাথায় হুড ফেলে রাখা, মুখ ঢাকা ভুতুড়ে মাস্কে। মাহি এক মুহূর্তের জন্য হকচকায়, ভয়ে পিছিয়ে যায় একদম। এদিকে মুখোশধারী যুবক এদিক ওদিক সতর্ক দৃষ্টি আউড়ে মাহির উদ্দেশ্যে বলে উঠছে, চুপচাপ আমার হাত ধরে দৌড়াবে, খবরদার মাঝপথে দাঁড়াবে না। গরিব। মাহি শুধু শুনল। লোকটার কণ্ঠটা বড্ড পরিচিত ঠেকছে তার কাছে, তবে দুর্বল মস্তিষ্ক হুটার নাম বলতে পারছে না কেন যেন। মুখোশধারী ঘাড় বাঁকিয়ে তখনই এগিয়ে আসে মাহির নিকট। অতঃপর হাত বাড়িয়ে আলগোছে মাহির ডানাতের কবজি চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে উঠছে, এখান থেকে বেরোনোর পথ আমি জানি। দৌড়ে গেলে সর্বোচ্চ 35 মিনিট লাগবে। তুমি না থেমে দৌড়াতে পারবে তো? হুটাট অপরিচিত মুখোশধারীকে বিশ্বাস করার মতো ভুলটা মাহির বিচক্ষণ মস্তিষ্ক করতে নারাজ। তবে তার মন বলছে অন্য কথা, বাধ্য করছে ওই রাক্ষসের হাতের নাগালের বাইরে চলে যেতে। মাহি আর আগপাশ বিবেচনা না করে তখনই মাথা নাড়ায়। তার হ্যাঁ নীরব সম্মতি পেয়ে যুবক নিজ হাতের মুঠোয় থাকা মাহির নরম কবজি সন্ধি শক্ত করে চেপে ধরে ছুট লাগালো ডান দিকের পথ ধরে। মাহি প্রাণপণে ছুটছে আজ। কিছুক্ষণের জন্য বেমালুম ভুলে গেল কার সাথে যাচ্ছে সে আদৌ তাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে তো? মায়ের চোখ মুখে কেবল নিস্তার পাওয়ার আকাঙ্ক্ষা, মানুষরূপী রাক্ষসটার হাত থেকে রেহাই পাওয়ার তীব্র ইচ্ছা। প্রায় মিনিট 10 হতে চলল মাহি দৌড়চ্ছে। পা দুটো খানিক টলমল হতেই তার মস্তিষ্ক কড়া নাড়ল, অন্য কিছু বলছে। কার সাথে ছুটছি আমি? যেই মুখোশধারী, আর সে কিভাবে জানলো আমি পালাতে চাইছি? তখনই শুকনো ঝোঁক গেল মাহি। অজানা আতঙ্কে শিউরে ওঠে তনমন। বেচারি অন্ধকারে অন্যমনস্ক হয়ে দৌড়াতে থাকায় হঠাৎ তার পায়ের তালুতে বিঁধল কিছু। মাহি তৎক্ষণাৎ থেমে গেল মাঝপথে। পায়ের যন্ত্রণায় ঠায় ঠায় দাঁড়িয়ে পড়তেই পাশ থেকে যুবক কেমন সতর্ক কণ্ঠে বলে উঠছে, থামলে কেন? এখানে থামা যাবে না। মাহি দাঁত খিঁচল এতক্ষণে। তখন এক ঝটকা যুবকের হাত থেকে নিজ হাতখানা ছাড়িয়ে নিয়ে ঝাঁচালো কণ্ঠে বলে, ছাড়ো আমায়, আমি আর যাব না। যুবক হতভম্ব হলো কিনা কে জানে। ওইদিকে মাহি কেমন ব্যথাতুর ছাপ ফুটিয়ে মুখে। আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে, বজ্রপাত না হলেও বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। সে আলোর ঝলকানিতে মাহির মুখাব স্পষ্ট চক্ষু গোচর হচ্ছে। যুবকের পায়ের তালুতে কাটা ফোটায় তখনই হাঁটু মুড়ে ঘাসের ওপর বসে পড়ে মাহি। চোখে মুখে স্পষ্ট ব্যথাতুর ছাপ ফুটিয়ে কাপা কাপা আঙুল বাড়ায় পায়ের কাছে। ছোচের কোণ কামড়ে ধরে পা থেকে কাটা সরাতে উদ্যত হতে একজোড়া শক্তপোক্ত হাত এসে আলগোছে চেপে ধরে সপ্তদশীর কোমল পদ। মাই ভরকায় অধযোগিত নেচড়ে মুখোশধারীর পানে তাকাতে হঠাৎ টের পেল পা থেকে কাটা সরাচ্ছে সম্মুখের ব্যক্তি। মাই তৎক্ষণাৎ ব্যথায় মুখ কুঁচকে নেয়, ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে আওড়ায়। আহা! পায়ের জুতো থাকা সত্ত্বেও পায়ের তলায় কাঁটাটা বুঝি বড্ড জেকে বসেছে সপ্তদশী। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে বুঝি। মুখোশধারী রয়েছে এক টানে খুলে ফেললো কাঁটাটা। তীব্র যন্ত্রণায় এক মুহূর্তের জন্য মায়ের আত্মাটা বুঝি প্রায় বেরিয়ে আসার জোগাড় হয়েছে। মেয়েটা পা ধরে ছটফটিয়ে উঠল কেমন। সম্মুখের মুখোশধারী তড়ুঘড়ি করে আশপাশ থেকে কিছুটা দুর্বা ঘাস ছিঁড়ে নিয়ে অতঃপর এক হাতে তালুতে ঘষে ঘাসগুলো ভালো মতো মারিয়ে তা চেপে ধরে মাহির তালুতে। এহেন উদ্বেগে বজ্র আরাম পাচ্ছে সপ্তদশী। তার মুখ থেকে ক্রমশ সরে যাচ্ছে ব্যথার ছাপ। সময় পেরুলো মিনিট দুয়েক। মুখোশধারী এগিয়ে এসে মাহিকে পাজা কুলে তুলতে গেলেই চেঁচিয়ে উঠে মাহি। সঙ্গে সঙ্গে মুখোশধারী বুক বরাবর দু হাতে ঠেলে দিয়ে হড়বড়িয়ে বলল,
কে আপনি? খবরদার ছবেন না আমায়। কেন এসেছেন আপনি? আর আমাকে এবার পালাতে সাহায্য কেন করছেন আপনি? মুখোশধারীর মুখ অভিব্যক্তি ধরা পড়েনি মাহির নিকট। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে চারিদিকে চেয়ে আছে এখনো। বিদ্যুতের ছলকানিতে হালকা দেখা গেল অজ্ঞাত যুবকের অভাব। সে কেমন সময় নিয়ে হাঁটু গেড়ে বসলো মাহির সম্মুখে। মাহির তক্ষুনি গা গুটিয়ে নেয় ভয় ভয়ে। নিজের পা দুটো বুকের কাছে চেপে ধরে নিজেকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। অজ্ঞাত যুবক ততক্ষণে বেশ ঝুঁকে বসেছে মাহির সম্মুখে। কণ্ঠটা বড্ড খাদে নামিয়ে ফিসফিসিয়ে আওড়ালো সে। সানবার্ড, আমার সানবার্ড। ফিগুজায় মাহি। কণ্ঠটা খুব একটা বোধগম্য না হয় আমতা আমতা সুরে তড়িৎ জিজ্ঞেস করে উঠছে। কি কি কে সানবার্ড? আর আপনিই বা কে? এক মুহূর্ত নীরব রইল মুখোশধারী। পরের মুহূর্তে হুট করে তার কি হলো কে জানে। সে সঙ্গে সঙ্গে দুহাতে নিজের মাথার হুড়িটা ফেলে দিল অলগোছে। হাত বাড়িয়ে মুখ থেকে ভুতরে মুখোশখানা সরাতে লাগলো সময় নিয়ে। মাই সরু চোখে তাকিয়ে দেখছে সব। মুখোশধারী নিজের মুখখানা উন্মুক্ত করছে, তবে তা স্পষ্ট নয় মাহির নিকট। চারিদিকে বিদঘুটে অন্ধকারের মাঝে হঠাৎ দেখা গেল এক ছটাক বিদ্যুৎ চমকানোর আলো। সে আলোয় হঠাৎ চক্ষু গোচর হলো যুবকের মুখায়ব। তৎক্ষণাৎ চমকে উঠে সপ্ততোষে বিস্ময়ের চোখ দুটো আলগোছে গোল গোল হয়ে গেল তার। মস্তিষ্কে বোধহয় ফাঁকা ঠেকছে এখনো। হতবাক সপ্তদশীর হতবাক কঞ্চ ফুরে অস্ফুটে বেরিয়ে এলো। আপনি? গায়ে চড়ানো হলুদ রঙা লং হাতার ফ্লোরার ফ্রক। তরুণীর মাথা ভর্তি কার্লি চুলগুলো হাওয়ার দোলে ভাসছে। গায়ের শালটা যে কোথায় পড়লো কে জানে। তরুণীর পায়ের গতি বড্ড জোরালো। হাতে একখানা কাচের গ্লাস একটু আগ অবধি যেখানে গ্লাস ভর্তি পানি ছিল, এখন সেটায় পানির পরিমাণ অর্ধেক। তরুণী উদ্ভ্রান্তের ন্যায় পানি নিয়ে ছুটে আসছে প্যালেসের বাইরে, ঠিক যেখানে মাহিকে একা রেখে গিয়েছিল। সেটা এসে দাঁড়াতে ফিগুচায় মিলা। হাঁপাতে হাঁপাতে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে সপ্তদশীকে। তবে না, সপ্তদশী তো দূর, তার টিকিটাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। মিলার বুক কেঁপে উঠে অজানা আতঙ্কে। গলাটা শুকিয়ে কাঠ প্রায়। মনে মনে আওড়ায়, মেয়েটা আবার কোথায় গেল? এখানেই তো রেখে গিয়েছিলাম ওকে। তরুণী ভারত ঠোক গেল পার কয়েক। তখনই পাওয়ালো প্যালেসের পথে। সদর দরজার দুধারে ঠায় দাঁড়িয়ে আছে চারজন গার্ডস। মিলা হন্তদন্ত পায়ে ছুটে এসে হড়বড়িয়ে তাদের জিজ্ঞেস করে উঠছে, আমার সাথে যে মেয়েটা বাইরে বেরিয়েছিল সে কি আমার চলে আসার পর প্যালেসে এন্টার করেছে? গম্ভীর মুখে গার্ডরা মাথা নাড়ায়। দুই ধারে মুখাবে বেশ গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে বলে উঠছে। নো, সে ভেতরে ঢুকেনি। আশ্চর্য বনে গেল মিলা। মেয়েটা না ভেতরে না গেলে তাহলে কোথায় গেল? সে কি আবার একা একা হাঁটতে গেল কিনা কোথাও? মিলা তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে লাগালো উঁচু পথে। তীব্র স্নোফলও আজ থামাতে পারছে না তরুণীকে। সে যে আজ বড্ড বিচলিত, বড্ড অস্থির তার মুনলাইটের জন্য। মিলা দৌড়াচ্ছে প্যালেসের ডান দিকে। মেয়েটার তো আবার চেরি ব্লসম বড় পছন্দের। মিলা অবচেতনের ধারণা সে হয়তো সেদিকেই গিয়েছে। তাই তো মিলা পা বাড়িয়েছে সেথায়। উন্মুক্ত দু পায়ের তালু অবশ হয়ে যাচ্ছে বরফের ঘর্ষণে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি লাফাচ্ছে রীতিমতো। মাথা ভর্তি হাজারো চিন্তা। প্রায় মিনিট খানেক পাঁচেক পেরোলো বোধহয়। মিলা ততক্ষণে চেরি ব্লসম গার্ডেনে হাজির। চারিদিকে অগণিত সারিবদ্ধ ল্যাম্পপোস্টের আগায় জ্বলছে সফেদ রঙা নিয়ন আলোর বাতি। গার্ডেনের প্রতিটি কোনায় কোনায় পৌঁছেছে আলোর ছটা। কিন্তু মেয়েটা যে কোথাও নেই। মিলার হাঁসফাঁস বাড়লো এ পর্যায়ে। বৃহতাকার গার্ডেনটা পুরো একবার প্রদক্ষিণ করতেই তার লেগে গেল পাক্কা 20 মিনিট। তারপরও মাহির দেখা মিলল না। মীরা কাঁপছে, তার ভয়ে নাকি ঠান্ডায় কে জানে। মেয়েটা কাঁপা কাঁপা কঞ্চে কোনো মতে চেঁচিয়ে উঠে ডাকলো, মুনলাইট, ও মুনলাইট, কোথায় তুমি? প্রত্যুত্তরের জবাব আসেনি। মিলার কান্না পাচ্ছে ভীষণ। মেয়েটা কোথায় গেল? আবার কোনো অঘটন ঘটবে কে জানে। মিলা ভেঙে পড়েছে ভেতর থেকে। পা দুটো ক্রমশ অবশ হয়ে যাচ্ছে তার। তরুণীর সাথিত্ব কুলায়নি আর দাঁড়িয়ে থাকতে। পা দুটো আচমকে হাঁটু ভেঙে বসলো বরফের পরু আস্তরণের উপর। গা ছংকার তুলছে তরুণীর। চোখের কানিশ বেশ চুপচুপ করে ঝরে পড়ছে অশ্রুধারা। মনটা বড্ড দোষাচ্ছে তাকে। মেয়েটা তবে তার দোষেই হারালো এবার। মিলা ফাঁপা ঢোক গিল বার কয়েক। আনমনে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মস্তিষ্কে তার কর্ণালো এক ভিন্ন প্রশ্ন। মিলা থমকায়, কান্না ভুলে হতবিহ্বলের ন্যায় আওড়ায়।
সন্ধ্যা থেকে বারবার ট্রাকের কথা জিজ্ঞেস করা, ট্রাক কোথায় আছে সে তথ্য জানা, তারপর আবার এহেন গাহিন ধরিয়ে দেওয়ার ঠান্ডার মধ্যে হাঁটতে বের হতে চাওয়া, হাঁটার মাঝে হুট করে পেট ব্যথা করা, সবটাই কি কাকতালীয় ছিল মুনলাইট, নাকি তোমার ইচ্ছাকৃত প্ল্যান? মিলার মসৃণ নলাটে ভাঁজ পড়ল তৎক্ষণাৎ। সুতায় কুচকে গেল সামান্য মুখ থেকে। ততক্ষণে এত করে কান্না কান্না ভাবটা প্রায় সরেই যেতে লাগলো। সেটা এবার ভিড় জমলো একরাশ ভয়। মেয়েটা তবে ফের বোকামি করেছে ওই ভয়ানক জঙ্গলে একা একা। বাকিটা ভাবার সময় হলো না তরুণীর। গায়ে পেয়েছে অদ্ভুত জোর। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় বসাচ্ছে, অতঃপর একদরে ছুটেছে প্যালেসের বাদিকে। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গলের আদ্য প্রান্ত। মিলার আবার এহেন অন্ধকার নিয়ে খুব একটা ভয় ডর নেই। চোখে মুখে একরাশ উদ্বিগ্নতা নিয়ে তরুণী কেমন পা বাড়ল অন্ধকার পথে। অদূর থেকে ভেসে আসছে খ্যাকশিয়ালের হাঁকডাক। রাতের পেঁজা গুলো বোধ হয় আশেপাশে বড় বড় ওক গাছের জালে বসে থেকে গুটগুট শব্দ তুলছে। চারিদিকে শুনশান নীরবতা ভেঙে হুটহাট ধেয়ে আসা এহেন হাঁক ডাকে গা কাঁপুনি দিচ্ছে মিলার। অন্তর কাঁপছে অমন ভয়ানক জঙ্গলের ভেতর প্রবেশ করতে। তবে এছাড়া আর যে কোনো পথ নেই তার কাছে। বোকা মেয়েটা নিশ্চয়ই তার কথা শুনে এই পথ দিয়ে পা বাড়িয়েছে, তাও হয়তো একা একা। কথাগুলো ভাবতে গিয়ে মিলা কাঁদছে কেমন। দুহাতে বুকের কাছে জড়সড় করে ঠেকিয়ে রেখে হিচকি তুলছে বারংবার। এক বুক আর্তনাদ নিয়ে বিড়বিড়িয়ে বলে, কেন এমন বোকামি করতে গেলে মুনলাইট? কেন করলে? আমি তো তোমায় বলেছিলাম এখানে সাধারণে প্রবেশ করা মানে স্বয়ং মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করা। সেখানে তুমি কেন এই পথে গেলে মুনলাইট? কেন গেলে? এবারে আমি তোমায় কোথায় খুঁজবো মুনলাইট? কি জবাব দিব মনস্টারকে? কিভাবে বলবো আমার সামান্য অবহেলার জন্য তুমি আজ পালাতে সক্ষম হলে? তরুণীর কান্না ভেজা চোখগুলো অন্ধকারে দিশা হারাচ্ছে। পা দুটো রয়েছে এগোচ্ছে সম্মুখ পানে। মনে মনে বারবার জপে যাচ্ছে সৃষ্টিকর্তার নাম। ভয়তো তরুণী কদম কয়েক এগিয়েছে পথে, ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাতে সে খপ করে চেপে ধরে তরুণী ডান হাতের কোনোয়। মিলা থমকায়। ভয়ত কণ্ঠে চিৎকার দেওয়ার আগে হ্যাচকা এক টানে তাকে পেছনে ঘুরিয়ে নেয় শক্তপোক্ত দেহের হাতের মালিক। মিলা চোখ দুটো কুচকে নিয়ে চেঁচাচ্ছে, এবার গলা ফাটাচ্ছে আতঙ্কে। এরই মধ্যে সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ যুবক চোখে মুখে একটা বিরক্তি নিয়ে তাতে তৎ খেঁচে দিল এক ধমক। শাট আপ রূপায়া। কর্ণ করে পরিচিত কণ্ঠ পৌঁছাতে রয়েছে। পিট করে তাকায় তরুণী। আধো আধো দৃষ্টিতে দেখতে পায় সম্মুখে সরলভাবে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখ অ্যাজুইন। হাতে জ্বলছে টর্চ লাইট। যুবকের চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। সে কেমন ছাঁচ দেখিয়ে ফের বললাম, হোয়াট দ্য হেল আর ইউ গোয়িং? হুটহাট মরার এত শখ জাগলো কেন তোমার? ফাঁকা ঢোক গিল মিলা। কণ্ঠনালী উপচে কান্না বেরোনোর জোগাড়। যেন মেচা কেমন ফোপাতে আওড়ালো, অ্যাডউইন, আমার মুনলাইট। মরকা অ্যাজুইন কপালে বিরক্তির ভাঁজ টেনে শক্ত কঞ্চে সুথয়। কে মুনলাইট? মিলা কাঁদছে অনবরত, ছোটে ঠোঁট চেপে। কান্না আটকানোর সে কি ব্যর্থ প্রয়াস তরুণের। আজইনের তীক্ষ্ণ দৃষ্টি বরাবরের ন্যায় আজও নিখাতভাবে পরখ করছে মির্জাকে। তার অবচেতন মনটা এক আধবার বেহায়া প্রস্তাব ছুটছে তার নিকট। বারবার তাকে উত্ত্যক্ত করছে। সে যেন একটু এগিয়ে এসে মেয়েটার পাশে ঝাল হয়ে দাঁড়ায়। নিজ হাতে তরুণী মসৃণ কপল বেয়ে ঝরে পড়া অশ্রু কণাগুলো মুছে দেয়। কিন্তু গম্ভীর স্বভাবের কঠোর অ্যাজুইন নিজের মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বেহায়া প্রস্তাবের ধার ধারল না, মুছেও না। উল্টো চোখে মুখে কপচ রাগী ভাব চেনে গমগমে গলায় বলল, মুখে জিভ নেই? কথা বলছো না কেন? কান্নারত মিলা এবার বারংবার হেঁচকি তুলছে কেমন। অ্যাজুইনের সাধারণ কথাও বড্ড ধমকের সুরে শোনায় তার নিকট। মেয়েটা কেঁপে কেঁপে উঠছে কান্নার তোড়ে। অ্যাজুইনের মেজাজ চটল এবার। মেয়েটা এহেন নীরবতা বড় বিষাক্ত ঠেকে তার নিকট। তা কেন খেয়ে জানে। অ্যাজুইন তক্ষুনি হাতে জোর বাড়লো। চেপে রাখা মিলা ডান হাতের কুনুই ধরে টানতে টানতে মেয়েটাকে নিয়ে পা বাড়লো প্যালেসের দিকে। এদিকে মিলা না চাইতেও হাঁটছে। অ্যাজুইনের জোলো পায়ের গতির সঙ্গে পা মেলাতে গিয়ে বড় হিমশিম খাচ্ছে বেচারে। কোনো মতে নাক টেনে বলেওছে, মাহি, আমার মুনলাইট, ও পালিয়ে গেছে অ্যাডউইন। তৎক্ষণাৎ থামলো অ্যাজুইনের ব্যস্ত পাদুকা। কানের পাশ দিয়ে গিয়ে
মাস্টারই যেন ভোভো শব্দ তুলে বলতা উড়ে গেল। ধমকানো যুবক ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে, হতবাক দৃষ্টিতে দৃঢ় চুয়ালখানা নাড়িয়ে ধিমি স্বরে বলে, কি? মিলা এবারে ঠোক গিল সামান্য, ঠোঁট চেপে উপর নিচ মাথা নাড়িয়ে জানলো সত্যি। আজইনের তখন কি হলো কে জানে। গম্ভীর যুবকের দৃঢ় চোয়ালখানা শক্ত হয়ে ফুটে উঠেছে পরক্ষণে, চোখ দুটোতে লেপটে গেল অদৃশ্য আগুন। নিজ হিতাহিত জ্ঞান হারিয়ে যুবক আচমকায় চেপে ধরে মিলার কঞ্চা। মিলা হকচকায়, নিঃশ্বাস ফেলার জোগাড় নেই তার। আজইন কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে ছিড়বিড়িয়ে বলল, কিভাবে পালালো? তুই কোথায় ছিলি? উত্তর দে ক্লুপায়া। মিলার কণ্ঠ রুদ্ধ হয়ে চোখের কালিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা ধারা। হাতে জোর বাড়াচ্ছে অ্যাজুইন, চোয়াল চেপে কাঁপছে থরথর করে। অসহায় মিলার ছটফটানি বাড়ছে ক্রমশ, চোখ দুটো প্রায় বুঁদে আসছে তরুণীর। অ্যাজুইনের ক্রূর দৃষ্টি হঠাৎই গিয়ে আটকালো তরুণীর ছল ছল চোখের পানে। মুহূর্তেই নিজে সন্ধিতে ফিরল যুবক, মুখ থেকে পর মুহূর্তে সরে গেল রূঢ়তার ছাপ। সে কেমন তড়িঘড়ি করে ছেড়ে দিল মিলার কঞ্চা। ছাড়া পেতে হাঁপাচ্ছে মিলা, দুই হাত বুকে চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলছে তরুণী। আজ নিজের উপচে পড়া রাগ সংবরণে ব্যস্ত, চোখ দুটো খানিকক্ষণ বুজে রেখে ছোট গোল করে নিঃশ্বাস ফেলে তুখুরি ছুটলো প্যালেসের দিকে, হাঁক ছেড়ে ডাকল, গার্ডস! মনস্টারের ডান হাত বলে কথা, ক্ষমতার থোড়াই অভাব আছে তার। যুবকের এক ডাকে এক ঝাঁক গার্ড এসে হাজির। একজন শক্ত মুখে এগোয় তাদের দিকে। অতঃপর বলা নেই কওয়া নেই, আচমকাই সামনে দাঁড়িয়ে থাকা এক গার্ডের ঘাড় চেপে ধরে এক হাতে, দাঁতের দাঁত চেপে কঠিন গলায় হুঙ্কার ছুঁড়ে বলে, ইউ ব্লাডি বাস্টার্স! প্যালেস জুড়ে এত গার্ডস থাকা সত্ত্বেও ওইটুকুন পুচকে একটা মেয়ে পালায় কি করে? উত্তর দে স্কাউন্ড্রেলস! ভারত ঢোক গেছে সবাই, তারা তো নিজ দায়িত্বে যথেষ্ট তৎপর। সে তো মনস্টারের হুকুম ছিল। মেয়েটার দিকে ভুলক্রমে যেন কারো চোখ না পড়ে, সেজন্য তো তারা অমন চোখ নামিয়ে রেখেছিল। তারা থোড়াই জানতো মেয়েটা পালাবে। অ্যাজুইনের রাগ বাড়ছে তত্তর করে, সম্মুখের গার্ডের ঘাড়ের উপর হাত চেপে রেখেই বেচারাকে ছুঁড়ে ফেললো বরফের কোলে। অতঃপর কঠিন গলায় হুঙ্কার ছুঁড়ে বলল, গার্ডস! অ্যাজ সুন অ্যাজ পসিবল মাইল ফরেস্টের তল্লাশি দেয়। ফরেস্টের প্রতিটা আনাচে কানাচে খুঁজে দেখ মেয়েটা কোথায় আছে। এতে যদি হিংস্র পশুদের কবলে পড়তেও হয় তাহলে পড়বি, কিন্তু ভুল ক্রমেও খালি হাতে ফেরার দুঃসাহস করবি না। যেভাবেই হোক, দরকার পড়লে আকাশ পাতাল এক করে হলেও মেয়েটাকে খুঁজে বের কর। আদারওয়াইজ নিজেদের মৃত্যুর পয়গামের জন্য অপেক্ষা কর। বসফরাসের ধারে দাঁড়িয়ে আছে বিখ্যাত ক্যাসিনো দ্য ব্ল্যাক চিউলিপ। 5 তলা উচ্চ ভবনটিতে কেবলমাত্র এলিটদের প্রবেশকাম্য। আধুনিক কারুকার্যে নির্মিত ভবনটি বাইরে থেকে দেখতে ঠিক যতটা শান্ত, ভেতরকার পরিবেশ তার একদমই উল্টো। চকচকে রং বেরঙের পাথরের উপর কারুকাজ খচিত প্রতিটি দেয়াল, নিচতলার সম্পূর্ণ জুড়ে পোকার গেম এবং রুলেটের আসর। দোতলায় রয়েছে ভিআইপি ফ্লোর, বাদবাকি বিভিন্ন ফ্লোরে অজানা নিষিদ্ধ কাজের আসর। ইস্তাম্বুলের এই ক্যাসিনোটি সাধারণ কালো টাকা ক্লিন করার অন্যতম বুথ হিসেবে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বড় বড় গ্যাংস্টার কিংবা মাফিয়াদের কালো টাকা এখান থেকে ক্লিন হয়ে বাইরে বের হয়। ব্ল্যাক টিউলিপের একদম টপ ফ্লোরে ব্যাংক রুম, যেথায় অসংখ্য বড় বড় লকার, টাকার স্তূপে আচ্ছাদিত সব। সকালের প্রথম কিরণ এসে গলগলিয়ে ঢুকছে ব্যাংক টিউলিপের ভিআইপি সুটে। মখমলের বিছানায় উদম গায়ে গদগদ ভঙ্গিতে শুয়ে আছে সুলতান হিমাস নাহিন, ক্যাসিনোর চেয়ারম্যান। হাতবুড়ো মহাশয়ের দুই পাশে দুজন বিদেশিনী, একই চাদরের নিচে আচ্ছাদিত, প্রত্যেকেই নগ্ন দেহ, নিষিদ্ধ কাজে বুঁদ হয়ে আছে তারা। প্রহর কেটেছে বহু, 3টে দেহ কেমন হাঁপাচ্ছে একে অপরকে জড়িয়ে। আধবুড়ো মহাশয় দুই তরুণীর মাঝে বসে খিলখিল করছে কেমন নিজস্ব ভাষায়, কী সব বলছে খেয়ে জানে। তরুণীর মুচকি মুচকি হাসছে তার কথায়। চারিপাশের পরিবেশ তখনও বড্ড শান্ত। তবে কিয়ৎক্ষণ পার হতে না হতে ঘটল আরেক কাণ্ড। আকাশের বুক চিরে নামছে কিছু, ভবনের খুব কাছ থেকে বোধহয় উড়ে যাচ্ছে তা। হিমাস কেমন হকচকে উঠলেন এরূপ বিকট গর্জন ধ্বনিতে। বেচারা কোমরে একখানা তোয়ালে পেঁচে তড়িঘড়ি করে উঠে এলেন বিছানা ছেড়ে। গটগটিয়ে এগিয়ে এসে জানলার থাই সরিয়ে সামান্য উকি দিতে দেখলেন ভবনের সম্মুখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ গাড়ি থেকে একে একে সশস্ত্র লোকজন বেরিয়ে এসে তার ক্যাসিনোতে ঢুকছে। হিসাম এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেথায়।
কপালে ফেলেছে গোটা কতক চিন্তার ভাঁজ। গাড়ি ভর্তি অত লোকজন তার ক্যাসিনোতে ঠুকছে কেন, আর ভবনের উপর দিয়েই বা ওভাবে হাঁক তুলে কার জেটি বা উঠছে। চিন্তায় হাঁসফাঁস করছে হিমশাম। শরীর ঘুরিয়ে পেছনে ফিরলে পরক্ষণে বিছানায় অপেক্ষারত দুই তরুণী তার পানে চেয়ে থেকে আবেদনময়ী হাসছে। চিন্তা জর্জরিত হিসাম সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ দেখালো না কেন যেন। নিচের ছোঁচ কামড়ে কিছু একটা ভাবছে সে। আর অমনি ল্যান্ডলাইনের ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল। হিসাম তড়িঘড়ি করে এগিয়ে এসে ফোনখানা তুলে কানে ঠেকিয়ে যেই না কিছু বলবে, অমনি ফোনের ওপাশ থেকে রিসেপশনিস্ট তরুণী কেমন ভয়ে ভয়ে আমতা আমতা সুরে আওড়ালো। স্যার, সামওয়ান ইজ লুকিং ফর ইউ। লটে ফাঁস পড়ল হিসামের। মুখটা হলো গম্ভীর। আধবুড়ো মহাশয় গলার স্বরে কর্কশ ভাব লেপটে জিজ্ঞেস করলেন। হু ইজ দিস? ওপাশ থেকে তৎক্ষণাৎ প্রতি উত্তর আসেনি তেমন। শোনা যাচ্ছে তরুণীর ঘন ঘন নিঃশ্বাস ফেলার শব্দ। প্রায় মিনিট খানেক পেরোনোর পর তরুণী কেমন হাঁসফাঁস করতে করতে শুধল। গার্ড অ্যাড্রেস হিম অ্যাজ শ্যাডো মনেস্টার। কান দুটো ছাঁচা করে উঠল হিসামের। গাটা বুঝিয়ে ঝাঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। কাপা কাপা হাতের ফাঁক গলিয়ে অজান্তেই পড়ে গেল ফোনখানা। সেই সাথে চুট 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 শব্দ তুলে কেচে গেল কল। হতভম্ব হিসাম আনমনি বিড়বিড় করলো, মনস্টার? কিন্তু কেন? এদিকে ফোন কেটে গিয়েছে। ল্যান্ডলাইনে তরুণী ভয় জড়সড় ভাব নিয়ে দুই হাতে কানের কাছে তুলে দাঁড়িয়ে আছে কেমন। মেচার সারা গা বারবার তাক করে রাখা বন্দুকের লৌহ নল। চারিদিকে দাঁড়িয়ে আছে বেশ কজন কালো পোশাকধারী গার্ডস। কেউ কেউ আশেপাশের গেম সেকশনে বসে থাকা লোকজনদের মাথা বরাবর রাইফেল তাক করে রেখেছে, তো কেউ কেউ দাঁড়িয়ে আছে রিসেপশনিস্ট অভিমুখে। ক্যাসিনোর উচ্চ সম্মুখ দুয়ারে দাঁড়িয়ে সঠিকভাবে দাঁড়িয়ে আছে মনস্টার। গায়ে বিশাল কালো ক্লোক, মাথায় ফেডোরা টুপি। আজও মুখখানা তার ঢেকে রাখা কালো রঙা ফুল মাস্কে। যুবকের ডান হাতে স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে তার সিগনেচার শ্যাডো মনস্টার ব্রেসলেট। যুবক নিজের দাম্পিক কদমে ভেতরে পা রাখতে একজন গার্ড তখন ছুটে এসে নতমুখে দাঁড়ালো মনস্টারের কাছ থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে গলার স্বরে ব্যাপক অনুগত ছেলে আওড়াল। মনস্টার চেয়ারম্যান পিছনের রাস্তা দিয়ে পালিয়েছে। পিয়াংসি করা বাদামি ঠোঁটখানা পিষে হাসলো বোধহয় যুবক। তবে সুদর্শন মুখখানা তার মাস্কের আড়লে লুকিয়ে থাকায় সে হাসি চক্ষু গোচর হয়নি কারো। যুবক কেমন রয়ে শুয়ে ঘাড় ঘোরল এই দিক ওই দিক। কটমট শব্দে ঘোড়ার ঘাড়ের রগ ফুটিয়ে গমগমি গলায় আওড়ালো, নাইস। এহেন ছাঞ্জা উত্তরে তটস্থ গার্ডস। কেননা তারা তো জানে মনস্টারের এহেন ছাঞ্জা উত্তর কোনো না কোনো ঝড়ের অশনি সংকেত হিসেবে কাজ করে। মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ তৎক্ষণাৎ পা ঘোরালো পেছনে, থুপথাপ চোরালো পায়ের ধুলি উড়িয়ে বাইরে বেরোতেই বাদবাকি গার্ডসও কেমন লেজ গুটিয়ে চলে আসে বাহিরে। অদূরেই দাঁড় করিয়ে রাখা রেঞ্জ রোভার ব্র্যান্ডের কার। মুগ্ধ সেদিকে পা বাড়িয়েও হঠাৎ থেমে গেল মাঝপথে। কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আচমকায় গার্ডসের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, আই ওয়ান্ট আ বাইক। 2 মিনিট দিলাম, যেখান থেকে পারিস নিয়ে আয়, আদারওয়াইজ। বাকিটা আর বলতে হয়নি যুবকের। তার আগে আদেশ পেয়ে তড়িঘড়ি করে এদিক ছুটছে গার্ডস। কয়েক কদম এগুলোই চৌরাস্তা। সবাই গিয়ে রাইফেল উঁচিয়ে পথ আটকে দাঁড়িয়েছে কেমন। ওইদিকে পথের মাঝে অমন হুটহাট রাইফেল ধারীদের দাঁড়িয়ে থাকতে দেখে পথচারী থেকে শুরু করে যানবাহনের মালিক অবধি হকচকিয়েছে বেশ। হুটহাট কষেছে গাড়ির ব্রেক। কোনো না কোনো গাড়ি তো ব্রেক কষতে গিয়ে উল্টে পড়েছে রাস্তার একপাশে। এক মুহূর্তের সম্পূর্ণ রাস্তায় জ্যাম লেগে একাকার অবস্থা হয়েছে। গার্ড এই সুযোগে রাইফেল তাক করে রেখেছে, এগুচ্ছে বাকি বাইকের দিকে। হাতের কবজিতে বেঁধে রাখা ঘড়িটা কাটা যেন রীতিমতো দৌড়াচ্ছে আজ গার্ডদের মধ্যে। প্রত্যেকে ললাট বেয়ে দরদরিয়ে ঘাম ঝরছে। এরই মধ্যে একজন গার্ডের নজরে পড়ল একখানা কালো লাল মিশেলের স্পোর্টস বাইকের দিকে। বাইকটা দেখে মনে হচ্ছে নিউ মডেলের, বোধহয় নিউ স্পোর্টস কালেকশন। গার্ড তক্ষুনি ছুটল সেদিকে। অতঃপর কোনো রূপ বাক্য বলায়
বলা কওয়াই ছাড়াই বাইকারের পেছনের সিটে উঠে বসলেন জনাব ভয়ার্ত। হাতের রাইফেলটা স্পোর্টস বাইকারের মাথায় তাক করে কঠিন গলায় হুকুম চললেন। মুভ। বাইকার নিরীহ মানুষ, আদেশ পেয়ে তড়িৎ স্টার্ট বসায় বাইকের ইঞ্জিনে। তারপর একটানে বাইক এনে থামালো ক্যাসিলের অভিমুখে। কার তড়িঘড়ি করে নিজের বাঁ হাতের কবজি উঁচে সময় দেখলো যাক বাবা 2 মিনিট হতে এখনো 20 সেকেন্ডের সময়ের মতো বাকি আছে। স্বস্তিতে বড় একখানা নিঃশ্বাস ফেললো গার্ড মজা। তক্ষুনি বাইকের পেছন থেকে নেমে এসে ছুটতে গেল অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টারের দিকে। ক্যাসিনো থেকে শেষ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে মুগ্ধ, 2 হাত ক্লকের পকেটে গুজে রাখা, মুখটা আড়াল করা টুপির ছায়া ছত্র ছায়ায়। গার্ড মহোদয় মাথা নুইয়ে রাখলেন, দাঁড়ালেন মনস্টারের সম্মুখে অন্তত বিনয়ের সাথে। ডান হাতের তর্জনী উঁচিয়ে পেছনে তাক করে দেখলেন তিনি বাইক এনেছেন। মুগ্ধ খুশি হলো কিনা কে জানে। দাম্ভিক পুরুষ শুনে গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইকার বেচারা ভয়ে তক্ষুনি মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের উপরে রেখে নেমে দাঁড়ালো আলগোছে। জড়সড় ভাবে 2 কদম পিছিয়ে গিয়ে দাঁড়াতেই কোথা থেকে একজন 2জন গার্ড এসে বেচারার ঘাড় চেপে ধরে মাথাটা নুইয়ে ফেলো আচমকা। কানের কাছে ফিসফিসিয়ে পড়ল, ডোন্ট ইউ ডিয়ার টু পয়েন্ট ইউর আইজ অন হিম। বাইকার শুনলো, অসহায় মুখে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি যে আজ হচ্ছে তার সাথে কে জানে। ওইদিকে মুগ্ধ খানিকটা বাইকটাকে খানিকক্ষণ দেখে টেকে আচমকাই গা থেকে ওভারকোট ক্লকটা একটানে খুলে নিয়ে ছুঁড়ে ফেললো অদূরে দাঁড়িয়ে থাকা গার্ডদের মুখপানে। মুহূর্তেই দৃষ্টিগোচর হলো যুবকের বলিষ্ঠ দেহখানা। গায়ে একখানা কালো রাঙা শিফনের ফিনফিনে শার্ট, যা কিনা বেহার মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বলিষ্ঠ দেহি পুরুষের গায়ে। ইস, ফুলে ফেপে থাকা মাসেলগুলো বুঝি এক্ষুনি শার্টের হাতা ছিঁড়ে বেরিয়ে আসবে। 2জন বডিগার্ড রয়েছে একখানা কালো রাঙা দামি কোট নিয়ে এসে আলগোছে বাড়িয়ে দিয়েছে মুগ্ধর পানে। যুবক কোনো রূপ কালবিলম্ব ব্যয় না করে তখনই গায়ে জড়ালো কোটখানা, হাত বাড়িয়ে মাথার উপর থেকে ফেডোরা টুপিটা নামিয়ে ধরিয়ে দিল হাতের গার্ডের। অতঃপর বাঁ হাতে গায়ের শার্টখানা প্রথম কয়েকটা বোতাম খুলতে খুলতে গিয়ে বসলো বাইকের উপর। মুখ থেকে মাস্কটা সরিয়ে সঙ্গে সঙ্গে হেলমেট জড়ালো মাথায়। দক্ষ হাতে বাইকের ইঞ্জিনে স্টার্ট বসিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো বাইকারের পানে। আচমকা ডান হাতের 2 আঙুল উঁচিয়ে ছোচের কোণে শীষ বাজিয়ে ডাকলো বাইকারকে। বাইকার বেচারা দোটানে পড়লো, যাবে কি যাবে না। ঘাড় বাঁকিয়ে আর দৃষ্টিতে তাকায় গার্ডের মুখপানে। বেচারা বোধহয় বুঝতেই চাইছে যাবে কি না। দ্য গার্ড কি বুঝলো কে জানে। বেচারার উত্তর দেওয়ার পরবর্তীতে তখনই ঘাড় চেপে ধরে তাকে ছুঁড়ে ফেলো মনস্টারের পায়ের কাছে। ঘটনা আকস্মিকতা হকচকায় বাইকার। তড়িঘড়ি করে শোয়া ছেড়ে উঠে বসলো হাঁটু মুড়ে, মাথাটা ঠায় নুইয়ে রাখা তার। মুগ্ধ তাকে দেখে বাঁকা হাসলো কেন যেন। ভারী কণ্ঠে শুধু একবার বলল, চেক। তৎক্ষণাৎ একজন গার্ড হাতে একখানা চেক বুক নিয়ে এগিয়ে এলেন মনস্টারের পানে। অত্যন্ত বিনয়ের সাথে এক হাঁচু গেড়ে মেঝেতে বসে চেকবুকটা উঁচিয়ে ধরল। মনস্টার হাত বাড়িয়ে নিয়ে নিল চেকবুকটা। সেখান থেকে একখানা সাইন করা চেক ছিঁড়ে এনে ছুঁড়ে ফেললো বাইকারের মুখের ওপর। বাইকার হকচকায় তড়িঘড়ি করে চেকটা হাতে নিতেই শুনতে পায় অচেনা যুবকের কাটকাট কণ্ঠ, মন মতো সংখ্যা বসিয়ে নিস। চোখ উঠেছে কপালে বেচারার, দৃষ্টি ঠায় চেকের দিকে। মন মতো সংখ্যা বসাবে সে। কত বসাবে? 1 মিলিয়ন? চেক বাউন্স করবে না এত নিলে? যুবকের মনে তখনও একটা প্রশ্ন। ওইদিকে ইঞ্জিনে স্টার্ট পড়েছে ফের। বাইকার খানিক হকচকিয়ে দক্ষতা দেখিয়ে জানালো, স্যার, এটা স্পোর্টস বাইক, এর গতি সাধারণ বাইকের তুলনায় 3 গুণ, তাই একটু সাবধানে চালাতে হবে। আলগোছে ঘাড় বাঁকায় মুগ্ধ। হেলমেটের আড়ালে সুদর্শন যুবক ছোট পিছে হাসলো প্রথম। একটানে রাস্তার ধুলো উড়িয়ে বাইকটাকে ঘুরিয়ে এনে বলতে লাগলো, তো যেই কলেজের নতুন ছাত্র, আমি অলরেডি ওই কলেজের প্রফেসর হয়ে বসে আছি কিটো। বলেই যুবক টান বসিয়েছে বাইকে, তা আবার ফুল স্পিডে। পেছন থেকে হতবিহ্বলের ন্যায় দাঁড়িয়ে আছে বাইকার। মুখটা কেমন হাঁ হয়ে গেছে তার। এত স্পিডে, তাও আবার এমন একটা ব্যস্ত রাস্তায় কিভাবে সম্ভব? হ্যালো, দিস ইজ ফ্রম কন্ট্রোল রুম। হ্যালো। রাস্তায়
চেকপোস্টে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ। ওইদিকে গাড়ির ভেতর একাধারে ওয়াকিচকি বাজছে তার, অথচ সেদিকে আদৌ খেয়াল করছেন তিনি। অফিসার ব্যস্ত যাত্রীদের চালান কাটতে। এইদিকে গাড়িতে পাশ কাটে কনস্টেবল মহাশয় মাত্রই যাচ্ছিলেন বুঝছে, অমনি শুনতে পেলেন ওয়াকিটকির শব্দ। তড়িঘড়ি করে হাত বাড়িয়ে ওয়াকিটকিটা নিয়েই এসেই অফিসারের কাছে ছুটলেন তিনি। ব্যস্ত কণ্ঠে জানান দিলেন, স্যার দেখুন, কন্ট্রোল রুম থেকে কল এসেছে। তড়াক মাথা করা অফিসার হাতের কবজি কাজ সম্পূর্ণ অব্যাহত রেখে তড়িঘড়ি করে ওয়াকিটকিটা কানের কাছে ঠেকিয়ে সালাম ঠুকে বললেন, জি স্যার। ওপাশ থেকে ভারত কণ্ঠ শোনালো কন্ট্রোল রুম অফিসারের। তিনি খানিক দোদমনো করে ব্যতিব্যস্ত কণ্ঠে জানালেন, লিসেন টু মি কেয়ারফুলি অফিসার। আর কয়েক মিনিটের মধ্যেই আপনার চেকপোস্ট হয়ে ঝড়ের বেগে ছুটে যাবে এক স্পোর্টস বাইকার। ইফ ইউ ওয়ান্ট না লিভ, সো ডোন্ট ইউ ডেয়ার টু স্টপ হিম। বার্কা অফিসার খানিকক্ষণ হতবুদ্ধি নেয় অকিচকির পানে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে গেল আচমকাই। তার নজর গিয়ে আটকা রাস্তার শেষ প্রান্তে চারিপাশে ধুলো আচরণ উড়িয়ে ছুটে আসছে এক বাইক। চোখের পলকে সামনে দিয়ে চলে গেল তার। অফিসার হা হয়ে গেল কেমন। পাশ থেকে কনস্টেবল মহাশয় ছিছিয়ে বলল, স্যার কত স্পিডে বাইক চালাচ্ছে দেখছেন, একে আটকানো উচিত। অফিসারের হতভম্বতা কাটতে গিয়েও কাটলো না যেন। সে কেমন হতবাক কঞ্চে অকিচকিটা উঁচিয়ে ধরল, বলল, বাট এমন একটা ব্যস্ত রাস্তা দিয়ে অমন ঝড়ের বেগে বাইক চালিয়ে ছুটেছে কে স্যার? ওপাশ থেকে তৎক্ষণাৎ ভেসে এলো ঝাঁঝালো কঞ্চ, কে আবার? তোর আর আমার বাপ, দ্য শ্যাডো মনস্টার। সেন্ট পিটার্সবার্গে রাত এখনো চলমান। আকাশে গুড়গুড় শব্দ তুলছে বেশ, বারে বারে দিচ্ছে বিদ্যুৎ ঝলকানি। চারিদিকে বিদ্যুটে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে। অদূর থেকে আসা জন্তুদের আর্তনাদে ভারী হয়ে উঠছে পরিবেশ। দুর্বল মাহি হতবাক চোখে তাকিয়ে আছে সম্মুখে। মস্তিষ্কটা বড্ড ফাঁকা লাগছে তার। চোখ দুটোতে কেমন আশ্চর্যজনিতভাবে তাকিয়ে আছে। সম্মুখে দু হাঁটু গেড়ে বসে আছে যুবক। ছলছল চোখ দুটো তার একমাত্র মাহিকেতেই নিবদ্ধ, যেন তারা চিৎকার দিয়ে জানাচ্ছে অনেক কিছু। তবে অদক্ষ মাহি পড়তে পারেনি তার চোখের ভাষা। অবাধের ন্যায় হতবাক কঞ্চ ফুরে অস্ফুটে বলল, আপনি আপনি সিদ্ধার্থ না? বেজার চোখে হালকা হাসলো যুবক। দৃষ্টি ঠায় বজায় রেখে ক্ষুদ্র স্বরে বলল, হুম। বজ্রপাতের তীব্র শব্দে কাঁপন ধরেছে গায়ে। বিদ্যুৎ ছলকানির মতো মৃদু আলোতে ঝাপসা দেখাচ্ছে সবকিছু। সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটোতে ভর জমিয়েছে একটা শতবাকতা। সম্পূর্ণ বদন জুড়ে বয়ে যাচ্ছে মৃদু ঝংকার। পা দুটো নীল হয়ে যাচ্ছে ক্রমশ। বরফের পুরুতে দেবে যাচ্ছে সপ্তদশীর অর্ধেক কোমর। সম্মুখে মাথা নুয়ে বসে থাকা যুবক বোধহয় নজর লুকোচ্ছে। বারে বারে ছোট চেপে বসে আছে, মেকি ভাব নেই। সপ্তদশীর মসৃণ রটে ভাঁজ পড়ছে স্পষ্ট। এক দৃষ্টি যুবকের পানে তাকিয়ে থেকে সন্ধিহান গলায় শুধলাম, আপনি কি সত্যি সিদ্ধার্থ? তরাক নজর উঠায় যুবক। চোখোচোখি হলো সপ্তদশীর কাজল দেখি। চোখ দুটোর সাথে আশ্চর্য সুনয়না দৃষ্টি ঝোঁকালো না মোচে। কপালে বক্ররেখা ছাপ ফুটিয়ে সন্দিগ্ধ গলায় ফের আওড়ালো, উত্তর দিন। যুবক চোখ গিল সামান্য, তড়িঘড়ি করে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। কপালে ভাঁজ গাঢ় হলো সপ্তদশীর। দৃষ্টি হলো তীক্ষ্ণ। বিদ্যুৎ চমকানোর মৃদু আলো যুবকের মুখাবে পরক করতে লাগলো কেমন। যুবকের মুখটা বজ্র লম্বা, আগের তুলনায় হুচ করে অত কালচে হলো কিভাবে? তার ডান গাল হতে ছোচের ভাঁজ অবধি বেশ গভীর একটানা ক্ষত। ক্ষতের গায়ে সেলাইগুলো বড্ড স্পষ্ট। বোধহয় কদিন আগে সেলাই করিয়েছে ক্ষত জায়গাটা। মায়ের চোখে মুখে স্পষ্ট হতভম্বতার ছাপ। সিটের মুখে তো এমন কোনো দাগ ছিল না, তা স্পষ্ট মনে আছে। প্রথম যেদিন সিটের সাথে দেখা হয়েছিল তখন সিটকে দেখতে এতটাও কালো মনে হয়নি। তার উপর এমন বিদকুটে আকার ঠোঁট কাটা। মাহির ভয় লাগছে এবার। সপ্তদশী নিজ পা দুটো ক্রমান্বয়ে গুটিয়ে নিচ্ছে। যুবক আজ পেল কিছু কিনা কে জানে। সে তৎক্ষণাৎ হাত উঁচিয়ে মাথার উপর হুডিটা ফেলে দিয়ে ঢেকে নিল নিজের মুখ। ভয়ার্ত মাহির পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ধিমি স্বরে আশ্বস্ত করল, ভয় পেও না সানবার্ড, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তাড়াতাড়ি ওঠো। এতক্ষণে ওরা নিশ্চয়ই তোমার পালানোর খবর পেয়ে গেছে। ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। তাই বলছে প্লিজ ওঠো। আরেকটু এগুলোই রোড সানবার্ড।
একবার যে কোনো একটা ট্রাকে উঠে পড়তে পারলেই তুমি এই নরক থেকে মুক্ত। বোকা মাহির মুখখানা বড্ড দ্বিধাগ্রস্ত, কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট, অথচ চোখে পালানোর অসহায়তা। যুবকের নিখাত দৃষ্টি পুঙ্খানুপুঙ্খন পরখ করে যাচ্ছে সব। মাহি নিজে দোলাচলে মগ্ন থাকা আচমকা বলে উঠছে, আপনি তো ওই রাক্ষসের লোক, তাহলে আমায় কেন হেল্প করছেন? আপনিও যে দিন শেষে মেডিনের মতো বিশ্বাসঘাতকতা করবেন না তার নিশ্চয়তা কি? সপ্তদশীর ছোট্ট মস্তিষ্ক তীক্ষ্ণ প্রশ্নে আলতো ঘষল চোপক। রয়েছে হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম, এক হাত ফের মাহির পানে বাড়িয়ে দিয়ে বললেন, একটা বার সাহস করে হাতটা ধরে দেখো সানবার্ড, কথা দিচ্ছি এধে প্রাণ থাকতে তোমার বাড়িয়ে দেওয়া হাতখানা মাঝপথে ছেড়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাবো না। মাই আশ্চর্য বনে তাকিয়ে আছে কেমন, লোকটার এত ভারী কেন? তিনি তো আগে এভাবে কথা বলতেন না, সবসময় হাসি ঠাট্টায় মেতে থাকতেন, কণ্ঠ ছিল বেশ ফুটফুটে। তবে আজ আজ এমন অদ্ভুত লাগছে কেন তাকে? মাহি দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত সাহস করে যুবকের বাড়িয়ে রাখা হাতের দিকে নজরে নিজের কোমল হাতখানা একটু একটু করে বাড়ায় সে। যুবকের শক্তপোক্ত হাতের তালুতে হাত ঠেকাতে ছিল, অমনি সপ্তদশীর চোখে সানি ভেসে উঠল মুগ্ধ নামক রাগী পুরুষের হিংস্র মুখখানা, যেন সে আগুন চোখে তাকিয়ে আছে তার দিকে। তৎক্ষণাৎ ফরকায় মাহি, বুকটা কেমন কেঁপে উঠল আচমকা। বেচারি মনের মধ্যে একটা ভয় নিয়ে নিজের বাড়িতে বাড়িয়ে দেওয়া হাতটা কেমন তড়িঘড়ি করে গুছিয়ে নিয়ে বুকের ভেতর কাছে এনে দুহাত চেপে ধরে আর মনে ফিরফির করলাম, কাকে দেখছি আমি? ওই রাক্ষসের মুখটা এভাবে যখন তখন চোখের সামনে ভেসে উঠছে কেন আমার? আমি তো পালিয়ে এসেছি তার প্যালেস থেকে, তারপরেও কেন দেখছি আমি তাকে? যুবক সুগুটি একদৃষ্টিতে তাকে আছে সপ্তদশীর পানে। মেচা আনমনে বিড়বিড় করে বলা কথাগুলো মোটেও কানে যাচ্ছে না তার। সে কেমন কপাল গুটিয়ে সংক্ষিপ্ত কণ্ঠে প্রশ্ন ছিল, কি বলছো সানবার্ড? তক্ষুনি হকচকে উঠছে মাহি, সম্বিত ফিরে পেয়ে এইদিক ওই দিক তাকায় এলোমেলো দৃষ্টিতে। প্রসঙ্গ এড়াতে খানিক ঝোঁক গিলে বলে উঠছে, আর কতটুকু দৌড়াতে হবে? অলক্ষেই স্মিত হাসল চুপক। তড়িঘড়ি করে সপ্তদশীর পথ হতে দু কদম সরে এসে দাঁড়িয়ে বলে, আর একটু দৌড়াতে পারবে তো? উপর নিচ মাথা নাড়িয়ে মাহি, অতঃপর নতুন উদ্যমে অজ্ঞাত যুবকের সাথে পায়ে পা মিলিয়ে ছুট লাগায় অজানা পথে। দৌড়তে দৌড়তে ক্লান্ত মাহি, পা দুটো বোধহয় আর চলছে না। সপ্তদশী হাঁপাচ্ছে ভীষণ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে রীতিমতো, পায়ের গতিরোধ হচ্ছে বারংবার। পাশ থেকে যুবক বড্ড বিচলিত কণ্ঠে বুঝি আওড়ালো, তড়িঘড়ি করে এগিয়ে এসে একরাশ অস্থিরতায় সপ্তদশীর হাতের কোণে আগলে ধরতে চাইলে তৎক্ষণ হাত ঝাঁকে সরিয়ে নেয় মাই। হাঁপাতে হাঁপাতে শুকনো ঝোঁক গিলে আধো স্বরে বলল, নামায়। যুবক থামলো, অসহায় চোখে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহির কষ্ট হচ্ছে খুব, তা স্পষ্ট। মেয়েটা কেমন দুই হাতে পেট চেপে ধরে রেখেছে, কুঞ্চা যাচ্ছে রীতিমতন। যুবক দুক্ষুনি ঘাড় উঁচিয়ে তাকালো সম্মুখের অদূরে দড়ি থাকা ভেসে আসছে নিয়ন আলোর ঝলকানিতে। তার মানে রাস্তা আর বেশি দূরে নেই। যুবক সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় মাহির উদ্দেশ্যে, যেটা কিছু বলবে অমনি তার দৃষ্টি থমকালো। অদূরে ঘন জঙ্গলের দিকে বেশ কিছু টর্চ লাইটের আলো ধেয়ে আসছে এই দিকেই। যুবক অস্থির এ পর্যায়ে তড়িঘড়ি করে মাহির নিকট এগিয়ে এসে চাপা স্বরে বলল, ওরা এসে পড়েছে, তাড়াতাড়ি চলো। হকচকায় মাহি, তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। জঙ্গল থেকে টর্চ লাইটের আলো ধেয়ে আসছে দেখে মূর্তি আটকে গেল সপ্তদশের। মেয়েটা কেমন হড়বড়িয়ে পা বাড়লো সম্মুখে, পেছন থেকে পেছন ছুটলো যুবকও। অত বড় পথটা দুজনেই অতিক্রম করলো মাত্র 5 মিনিটে। অবশেষে দুজনেই দেখা গেল কনক্রিটের দুর্গম রাস্তায়। প্রায় বেশ কিছুটা দূরত্ব দাঁড়িয়ে আছে 6টি ট্রাক। বাদবাকি 5টা ট্রাকের হেডলাইট বন্ধ থাকলেও একটার হেডলাইট এখনও জ্বলছে। চারিপাশে আশেপাশে ড্রাইভারদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছেই না। যুবক সুযোগ বুঝে তক্ষুনি মাহিকে টেনে নিয়ে গেল রাস্তার ধারের বড় পাইন গাছের আড়ালে। মাহি ভরকায়, কপাল কুচকে যুবকের তামাচে মুখপানে তাকায় শক্ত চোখে। যুবক সেসবে তোয়াক্কা হলোই না মোচেও। ভীষণ
অস্থিরতা ট্রাউজারের পকেট হাতড়ে বেশ কিছু রুবল বের করে এনে জোরপূর্বক হাতে ধরিয়ে দিল মাহির হাতে। মাহি হতবুদ্ধি নেয় তাকিয়ে রইল শুধু, মনের মধ্যে কত প্রশ্ন রেখে আবারও আরেক পকেটে হাত গুছিয়ে একখানা সেলফোন বের করে এনে মাইকে ধরিয়ে দিয়ে বলল, এখানে বেশ কিছু রোবল আছে, এগুলো তোমার কাছে রাখো, তোমার কাজে লাগবে। আর এই যে ফোনটা দিলাম, এটাতে ট্র্যাকিং সিস্টেম অন করা আছে। তুমি যেখানেই থাকবে আমি ঠিক চলে আসবো তোমার কাছে। তুমি একদম ঘাবড়াবে না সানবার্ড। হতবাক মাহি, চোখে মুখে স্পষ্ট অবাকের ছায়া। সে কেমন ধরে আসা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আসবেন না আমার সাথে? আমি একা কোথাও যাব না। চোখ দুটো চিকচিক করছে যুবকের। ঘাড় বারবার এইদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে শত্রুদের আক্রমণ। সপ্তদর্শীর এহেন কথায় মনটা তার চিৎকার দিয়ে বলছে, আমিও যেতে চাই তোমার সাথে সানবার্ড, তবে আমি অসহায়, এখনো অনেক কাজ বাকি। মনে মনে এরূপ বাক্য আওড়ালেও যুবকের চোচের আগায় ফুটল বিপরীত বাক্য। মোটা কণ্ঠে আওড়ালো, ইউ নিড টু বি স্ট্রং সানবার্ড। আমি তোমায় ট্রাকে তুলে দিব। এই ট্রাক গিয়ে থামবে মস্কোর সাদোভোদ মার্কেটে। তুমি ট্রাক থেকে নেমেই আমায় কল করবে, ওকে? ডায়াল লিস্টের প্রথম নাম্বারটাই আমার। আর হ্যাঁ, মোটেও অপরিচিত কারোর সাথে কথা বলবে না, কেমন? আমি অতি শীঘ্রই তোমার পাসপোর্ট নিয়ে ফিরবো। থামল যুবক। এক মুহূর্ত সপ্তদর্শীর পানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ফের আওড়ালো, আমি জানি তুমি পারবে সানবার্ড। মাহি প্রতিক্রিয়া শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। হাত দুটো মুঠোবন্দি সেলফোন এবং রাশিয়ান মুদ্রা। দুরু দুরু করে কাঁপছে বুক। যুবক এবারে নিজ উদ্যোগে টেনে ধরে মাহির বাহাতের কবজে। চারিদিকে সতর্ক দৃষ্টি আউড়ে গুচি গুচি পায় এগোয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শেষ ট্রাকের দিকে। যুবক সময় নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ট্রাক ড্রাইভারের দরজার কাছে। হাত উঁচিয়ে ট্রাকের গায়ে দুবার টোকা বসাতে পেছন থেকে খুলে গেল ট্রাকের দরজা। যুবক তৎক্ষণাৎ মাইকে নিয়ে ছুটলো সেই দিকে। আশপাশ একবার ভালো মতো পরখ করে মায়ের হাত ধরেই তাকে উঠিয়ে দিল ট্রাকে। অতঃপর ফিসফিসিয়ে বলল, চুপ করে বসে থাকবে সানবার্ড, কোনো শব্দ নয়, ওকে? মাহি মাথা নাড়ায় নীরবে। মেয়েটা কেমন জড়সড় ভাব নিয়ে বসে আছে এক কোণে। বোধহয় ভয় পাচ্ছে সপ্তদর্শী। যুবক ফোঁস করে নিঃশ্বাস ফেলল খানিকটা। কাতর চোখে মাহির ছোট্ট মুখের আদলে তাকিয়ে থেকে বলল, নিজের খেয়াল রেখো সানবার্ড। মাহি শুনল নীরবে, চুপচাপ গা গুটিয়ে বসে রইল কেমন। যুবক আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দরজাটা লাগিয়ে দিল আলগোছে। তারপর ফের ড্রাইভারের দরজার কাছে গিয়ে দুটো টোকা বসাতেই ট্রাকের ইঞ্জিন স্টার্ট বসায় ড্রাইভার মহোদয়। বন্ধ হেডলাইটের বাতি জ্বলে উঠল মুহূর্তেই। ট্রাকের বিশাল চারটে চাকা ঘুরতে লাগলো রয়েছে। যুবক সরে দাঁড়ায় পথ ছেড়ে। চাতক পাখির মতন দৃষ্টিতে তাকিয়ে রইল ট্রাকের চলে যাওয়া। আশ্চর্য! যুবকের ডান হাত আচমকা উঠে এসেছে তার হৃৎপিণ্ড বরাবর। আলতো করে ডলছে সেটায়। তার ভাব এমন কেউ বুঝি তার হৃৎপিণ্ডটা খুলে নিয়ে যাচ্ছে। আর তার সবচেয়েও বড় ব্যাপারখানা হচ্ছে তার চোখ দুটো কেমন চিকচিক করছে। সে কি আদৌ কাঁদছে কিনা কে জানে। যুবক ভীষণ ক্লান্ত। তার সাথে হাঁটু গেড়ে বসলো কংক্রিটের রাস্তায়। চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। বদনখানি কাঁপছে রীতিমতো। সে কেমন ভাঙা ভাঙা কণ্ঠে আওড়ালো, আমি সিদ্ধার্থ নই সানবার্ড, আমি সিদ্ধার্থ নই। ঝড়ের বেগে ছুটছে রোলস রয়েস। ড্রাইভিং সিটে বসে থাকায় ড্রাইভার মহাশয় বড্ড আতঙ্কিত। ব্যাক সিট হতে বরাবরের ন্যায় তারা দেখাচ্ছে হিসাম। বেচারা ড্রাইভারকে ব্যাপক গালমন্দ করে বলে যাচ্ছে, গো পাস্টার এই শহর। ড্রাইভার তিতি বিরক্ত। মনটা তার চিৎকার দিয়ে মনিবের মুখের উপর বলে দিতে চাইছে, এই বেটা পারলে নিজে এসে চালান। তবে মনের কোণে উত্থাপিত হওয়া এহেন বিকট দুঃসাহসিক কথাটুকু ঠোঁটের আগাই আসার আগেই গিলে নিলেন কোনো মতে। স্রেফ মাথা কাত করে বললেন, জি চালাচ্ছি। ব্যাক সিটে গা এলিয়ে বসলেন না হিসাম। আধবুড়ো দুর্বল বদনখানি বড্ড অস্থির। তার ফর্সা গায়ে কাপড়ের ছিটি ফোটাও নেই। কোমরে পেঁচিয়ে রাখা একখানা মখমলের তোয়ালে মাছ। লোমস বুকটাতে ঘামের তীব্র উপস্থিতি জানান দিচ্ছে মহাশয় বুঝি বজ্র আতঙ্কিত। ঝড় বেগে গাড়িটি ছুটছে ইস্তাম্বুলের ব্যস্ত মহাসড়কে। কিছুক্ষণ পরেই তা ঢুকবে মোহন্তী চ্যানেলে। হিসাম খানিক স্থির হয়েছে এই পর্যায়ে। অস্থির দেহটা সিটের গায়ে আলতো করে ঠেকিয়েছে কোনো মতে। এরই মধ্যে গাড়ি প্রবেশ করলো মোহন্তী টানেলে। গোলাকার বড়সড় টানেলের ভেতর আজ
বরাবরের ন্যায় রাতের উপস্থিতি সিলিংয়ে জলজল করছে হলদেটে আলোর লাইট। হিসাম স্বস্তিতে খানিক চোখ বুঝতেই ড্রাইভার হঠাৎ ব্রেক কষলো গাড়িতে। এহেন হুটহাট ঘটনার আকস্মিকতা হকচকা হিসাম। আধবুড়ো মহাশয় নিজের ভারী শরীরটা তাল সামলাতে না পেরে তক্ষুনি ঝুঁকে পড়লেন বেশ কিছুটা। ড্রাইভার তটস্থ গোল গোল চোখে তাকে আছে সম্মুখে। এদিকে হিসাম ততক্ষণে নিজেকে সামলাবেন কোনো মতে। কটমট করতে করতে ড্রাইভারের উদ্দেশ্যে কঠিন গলায় বললেন, মাদার ফাকার, ঠিক মতো গাড়ি চালাতে পারিস না? মাঝ রাস্তায় গাড়ি থামালি কেন? ড্রাইভার জবাব দিলেন না, তা ফিরলেন পিছনে। হিসাম বড্ড চটলেন এ পর্যায়ে। দাঁতে দাঁত চেপে ড্রাইভারের সিটের পেছন থেকেই সরে আসতে চুপসে গেলেন তিনি। গাড়ির কাছ থেকে কয়েক হাত দূরত্বে পথ আটকে দাঁড় করিয়ে রাখা একখানা বাইক। একজন বলিষ্ঠ পুরুষ বসে আছে বাইকে, মাথায় কালো হেলমেট, এক হাতে ভর দিয়ে গা এলিয়ে রেখেছে কেমন। এক পা বাইকের কোলে চড়িয়ে রাখলেও আরেক পা জমিনে গড়াগড়ি খাচ্ছে। হিসাম থমকায়, হতবিহ্বল ন্যায় আওড়ায়। হু ইজ দিস বাস্টার? কতটুকু জিভের আগায় দিয়ে বেরিয়েছে মাত্র অমনি। আর অমনি হিসামের হৃদয় থমকালো সম্মুখে চেয়ে থেকে। একসঙ্গে বেশ কিছু ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চ দিয়ে আসছে সারিবদ্ধভাবে দাঁড়ালো বাইকের একদম পেছনে, যেন তার অনুগত্য করছে সামনের মানুষটার। হিসাম ভয় ভয়ে শুকনো চোখ গিলেও বার কয়েক কাপা কাপা হাতে ড্রাইভারের কাজ ছুঁয়ে চাপা স্বরে বললাম, গাড়ি পিছনে নেই। ড্রাইভার ফাঁপা ঠকেছেন। কাপা কাপা বদনে তখনই পাশের দরজা খুলে বেরিয়ে গেলেন গাড়ি থেকে। এদিকে হিসাম পড়লেন মহা দোটানা। ড্রাইভার বিশ্বাসঘাতক যে সুযোগ পেয়ে ছুটে পালালো তাকে ছেড়ে। হিসাম কোনোরূপ কাল বিলম্ব না করে তখনই হড়বড়িয়ে ব্যাক সিট থেকে চলে এলেন ফ্রন্ট সিটে। কোমরের তোয়ালেটা কোনো রকম খুলতে খুলতে বাঁচলো তার। বেচারা এক হাতে গাড়ির সবগুলো দরজা লক করলেন ভালো মতন। অতঃপর স্টিয়ারিংয়ে হাতলে টান বসিয়ে যেই না গাড়িকে পেছনে নিবেন অমনি পেছন থেকে কর্কশ শব্দে বেজে উঠল অগণিত গাড়ির হর্ন। হিসাম ভরকালেন। তখনই তড়িঘড়ি করে ব্রেক কষে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালে দেখলেন পেছনেও পথ আটকে দাঁড়িয়েছে বেশ কিছু গাড়ি। ভয়ে প্রাণ বেরোনোর জোগাড় বেচারা হিসামের। কোনোরূপ উপায়ন্ত না পেয়ে চুপচি করে বসে রইল নিজ গাড়িতে। গাড়িটা বুলেট প্রুফ। বাইরে থেকে হাজারটা বুলেট ছুলেও গায়ে একটুখানি আঁচও লাগবে না তার। এই নিয়ে প্রশান্তির হাসি টানলেন হিসাম। ইচ্ছে করে ডান হাতের মিডল ফিঙ্গার উঁচিয়ে দেখালেন সবাইকে। ওদিকে বাইকার মহোদয় এতক্ষণে নড়ে চড়ে উঠলেন। বাইকের উপর থেকে নেমে এসে দুহাত পকেটে গুজে দাম্ভিক কদম বাড়াতে লাগলেন হিসামের গাড়ির দিকে। হাঁটার মাঝপথে একবার ঘাড় বাঁকিয়ে তাকালেন তিনি। আর অমনি কোথা থেকে দুজন গার্ডস কেমন তড়িঘড়ি বেগে ছুটতে এলেন হিসামের গাড়ির সামনে। বুলেট প্রুফ গাড়িটির উইন্ডশিল্ড বড্ড বড় শক্তিশালী, অল্প আঘাতে থোড়াই ভাঙবে। গার্ড দুজন হাতে করে দুটো ব্যাগ নিয়ে এলেন। অতঃপর ব্যাগ থেকে 4টে সাকশন ডিভাইস এনে বসিয়ে দিলেন উইন্ডশিল্ডের চারপাশে। ভেতরে বসে থাকা হিসাম হা হয়ে দেখছে সব কি করছে তারা, তাই হয়তো বোঝার চেষ্টায় মত্ত তিনি। উইন্ডশিল্ডের গায়ে বসেছে 4টে শক্তিশালী সাকশন ডিভাইস। গার্ড দুজন আধুনিক রিমোটের সাহায্যে মাত্রই দুটো চাপ ঘটালেন। কন্ট্রোলার ব্লাস্ট। মুহূর্তেই উইন্ডশিল্ডের আস্তরণে মৃদু ফাটল ধরল। এহেন কাণ্ডে তটস্থ হিসাম চক্ষু ছানাবড়া করে তাকিয়ে আছে। বাইরে অদূরে থেকে বলিষ্ঠ পুরুষ এগিয়ে আসছেন ক্রমাগত। তার দাম্ভিক কদম আচমকায় থামলেও গাড়ির সম্মুখে এসে কিয়ৎক্ষণ গাড়ি ঠায় দাঁড়িয়ে থেকে যুবক হাত বাড়ায় পাশে। ঠিক তক্ষুনি কেউ একজন বিনম্র শ্রদ্ধা মাথা নুইয়ে যুবকের হাতে তুলে দেয় একখানা মোটা লৌহদণ্ড। যুবক বেশ আরামসে লৌহদণ্ডটা হাতে নিয়ে খানিকক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আচমকায় তা দিয়ে আঘাত বসালো উইন্ডশিল্ডের গায়ে। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল উইন্ডশিল্ডের কাজ। চূর্ণ বিচূর্ণ ছিটে ফুটা গিয়ে আঘাত হানলো হিসামের উদম গায়ে। চামড়া ভেদ করে কাছের টুকরোর দেবে গেল বহু জায়গায়। হিসাম আর্তনাদ করে ওঠে। ডান চোখে ঢুকেছে এক টুকরো কাজ। রক্ত গলগলিয়ে পড়ছে গাল পেয়ে। ওইদিকে যুবক এবার এক লাফে উঠে এসেছে বনেটের ওপর। এক হাঁটুতে ঝুঁকে বসে আচমকা ডান হাত বাড়িয়ে দিল হিসামের দিকে। গম্ভীর অথচ ক্রুকঞ্চে বলল, মাই মানি। হিসাম বাকরুত নিষ্পলক চোখে তাকিয়ে আছে কেমন। মস্তিষ্ক বজ্র ফাঁকা লাগছে এখন। সে খানিক সময় নিয়ে অস্ফুটে আওড়ালো, আপনি? হেলমেটের আড়ালে থাকা পিয়াংসি করা ঠোঁট দুটো দাঁতের সঙ্গে পিষে
হাসলো যুবক। ডান হাতে আলতো করে হেলমেটের গ্লাসে তুলে নিজের বাদামি চোখ দুটো উন্মুক্ত করে শান্ত কণ্ঠে আওড়ালো। দ্য শ্যাডো মনস্টার। থমকায় হিসাম। হৃদয়ের দুটো স্পন্দন বুঝি মিস হয়ে গেল ইতিমধ্যে। চোখ দুটো বেরিয়ে আসা জোগাড় তার। উষ্ঠপুষ্টের ফাঁক বেড়েছে বহুগুণ। যুবকের ঈগল দৃষ্টির পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ মনে পড়ে গেল মনস্টারের চোখ দিকে চোখ তুলে তাকাতে নেই। তাকালে মৃত্যু নিশ্চিত। তৎক্ষণাৎ নজর ঝুঁকায় হিসাম। কাঁপতে কাঁপতে আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, ক্ষমা করুন আমায় মনস্টার। আমি জানতাম না এটা আপনি। আই ওয়ান্ট মাই মানি। গম্ভীর কণ্ঠটা কানে যেতে শীত দ্বারা সোজা হয়ে গেল হিসামের। বেচারা তড়িঘড়ি করে গাড়ির ডাস্টবোর্ডের পাশে থাকা গ্লাভস বক্স হাতড়ে একখানা চাবির গোছা বের করে এনে আলগোছে তুলে দেয় মনস্টারের হাতে। প্রাণ ভিক্ষা চেয়ে ফের কাতর কণ্ঠে সুথায়, সব নিয়ে যান মনস্টার, বাট ডোন্ট কিল মি। কথায় মনস্টার ওরফে মুগ্ধ আদৌ কানে তুলো কিনা খেচানে। সে উল্টো ডান হাত বাড়িয়ে দিল পাশে। পর মুহূর্তে পাশ থেকে গার্ড এগিয়ে এসে একখানা বিশাল শটগান তুলে দিলেন মনস্টার হাতে। উরুর উপর শটগানের বেশ ঠেকিয়েছে মনস্টার। গানের নল ঠেকিয়েছে হিসামের দিক। হিসাম ভয়ার্থ কণ্ঠে বারবার অনুনয় করছে ভীষণ। হাত জোর করে ক্ষমাও চাইছে কতবার, অথচ সেদিকে থোড়াই পাত্তা দিচ্ছে মনস্টার। সে কেমন ক্রু হেসে ছাঁচা কণ্ঠে শুধল, হ্যাপি জার্নি। তারপর ট্রিগার চাপতে শটগানের নল দিয়ে অসংখ্য ছোট ছোট ধাতব দানা বেরিয়ে গেল ঝড়ের বেগে। মুহূর্তে ছাঁচা করে হয়ে গেল হিসামের বুক দেহ। লহুতে ভিজে গেল চারপাশ। শটগানের তীব্র আওয়াজে কান ধরে যাবার জোগাড় যেন। বাদবাকি গার্ডরা সব মাথা নুয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। স্লাগের সবগুলো ধাতব দানা বেরোনোর পর থামলো মুগ্ধ। আলগোছে উরুর উপর থেকে শটগান নামিয়ে রাখলো বনেটের উপর। তারপর আরেক লাফে বনেট থেকে নেমে দাঁড়ালো রাস্তায়। দুহাত উপরে তুলে ভীষণ আছামিতে আড়মোড়া ভাঙল যুবক। গাছা চারিদিকে ঘুরিয়ে ফোটালো শব্দ করে। এক হাতে মাথার থেকে হেলমেট খুলে ছুঁড়ে ফেললো রাস্তার এক পাশে। অতঃপর পকেট হাসড়ে একখানা মোটা সিগার বের করে এনে জ্বলন্ত শটগানের নলের সাথে একটা খসড় বসাতেই জ্বলে উঠলো তা। যুবক রয়ে ছোচে ফাঁকে গুজলো সিগার। নাটকীয় ভঙ্গিতে গা দুলিয়ে পা বাড়ায় সামনে। ঠিক তখনই পেছন থেকে ছুটে এলেন গার্ড মহোদয়। মাথা নুইয়ে মনস্টারের দিকে ফোন বাড়িয়ে দিয়ে নিচু কণ্ঠে বলেন, মনস্টার, আপনার কল। থামলো মুগ্ধের পা। ঘাড় বাকি এক দৃষ্টি তাকালো ফোনের দিকে। কিছুক্ষণ সময় নিয়ে হাতে ফোনটা নিল। কানে ঠেকাতে ওপাশ থেকে ভেসে আসে আর্জুনের ভয়াতুর কণ্ঠ, মনস্টার, সি ইজ মিসিং। কতটুকু যেন বজ্রপাতের ন্যায় কানে শোনালো মুগ্ধের। মুহূর্তে যুবকের মুখাবে পরিবর্তন ঘটল। বাদামি চোখ দুটো নিমিষেই জ্বলে উঠল অদৃশ্য আগুনে। ঘন ভ্রুদয়ের মাঝে স্পষ্ট দেখা মিলল গোটা কত ভাঁজ। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে কেমন। দৃঢ় চোয়ালটা ব্লেজের ন্যায় তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। যুবকের ধারালো দাঁত কপাচি একে অপরের সাথে তীব্র খসনে কটমট করে তুলছে। ফোনের ওপাশে নিবদ্ধ মনস্টার এহেন নীরবতা খুব একটা সুবিধে ঠেকলো না অ্যাজিনের নিকট। বেচারা ভারতের চোখ গেলে অপেক্ষায়িত এদিকে মনস্টার চোখ বুঝে তাতে দত চেপে যাচ্ছে। বা হাতের শক্ত তালু দ্বারা নিজের খাতটা কেমন ডলতে ডলতে কটমুটিয়ে বলে উঠছে, প্যালেস ভর্তি গার্ডস থেকে সত্যি ওইটুকুন একটা পুচকে বান্তির মেয়ে মিসিং হলে কি হবে? শুকনো ফাঁকা ঝোঁক গেল অ্যাজয়েন। আর দৃষ্টিতে তাকালো অদূরে মাথা নুইয়ে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকা মিলার পানে। মেয়েটার ফর্সা মসৃণ গাল দুটো স্পষ্ট 5 আঙুলের ছাপ। একজন কিয়ৎক্ষণ শক্ত মুখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। সময় নিয়ে মুখ খুলবে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক হিংস্র গর্জন ধ্বনি, আশেপাশের সবগুলো শহরে লকডাউন দ্য অ্যাডউইন অ্যান্ড কল মাই সাইলেন্ট ওলভস। পাতাল খুঁড়ে হোক কিংবা আকাশ চিরে, আমি ফেরার আগে এই বান্তির মেয়েকে যেভাবে হোক খুঁজে বের কর। রিমেম্বার, ওকে খুঁজে না পেলে সবকিছু ধ্বংস করে ফেলবো আমি। রিপিট, আগুন জ্বলিয়ে দেবো পুরো শহরে। তোদের সবকটাকে নিজ হাতে পিস পিস করে কাটবো। মাইন্ডেড। ভয়তো চোখ গেল অ্যাজয়েন। এহেন 0 সেলসিয়াস তাপমাত্রাতেও বড্ড ঘামছে তার কপাল। গলাটাও খুসখুস করছে
ভয়ে, চোখে মুখে শিখিয়ে আতঙ্কিত ভাবসাব। জনপাল গোছে হাত ঠোকালেন পকেটে, তড়িঘড়ি করে রুমালটা বের করে এনে ক্ষমার্ত কপালখানা মুছলেন কোনো মতে। কাপা কাপা কণ্ঠ দুটো বাক্য আওড়াতেই যাবে অমনি ওপাশ থেকে খট করে কেচে গেল কল। আচুইন হতভম্ব হয়নি মোটেও, উল্টো আতঙ্কিত মুখ হবে ফোনের স্ক্রিনের দিকে কাপা কাপা আঙুল চালালো কয়েকবার। অপরিচিত এক নাম্বারে গোটা গোটা অক্ষরে মেসেজ পাঠালো। মনস্টার ইজ কলিং ইউ অল, গেট রেডি। গম্ভীর মুখখানা কঠিন হচ্ছে মুখের, শক্ত হাতের তালু। ভার্টু কালেকশনের এক্সপেন্সিভ ফোনটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে, কানের পাশে বেজে যাচ্ছে কেবল একটি কথাই, মনস্টার, সি ইজ মিসিং। নাকের ফাটা ফুলল মনস্টারে, চোখে মুখে লেপটে গেল অদৃশ্য আগুন। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব তক্ষুনি হাত থেকে ফোনটা ছুঁড়ে মারল কংক্রিটের রাস্তায়। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল অত দামি ফোনটা। এতে অবশ্য বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শ্যাডো মনস্টারের। সে উল্টো শক্ত মুখে দুহাত গুজলো প্যান্টের পকেটে পিয়াংশি করার ছোচ্চা কেমন কামড়ে ধরেছে উপচে পড়া রাগের তোড়ে। ঘাড়ের সবকটা রগ ফুলে ফেপে একাকার শক্ত চোয়াল। যুবক খানিক ঘাড় ঘোরালো, এদিক ওদিক রকটমট করে তুলছে ঘাড়ের রগ। দাঁত কপাটির তীব্র ঘর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ। মুগ্ধ কেমন চিরবিরিয়ে আনমনে বিড়বিড় করল, You crossed your line, bitch. You just crossed your line. অবশেষে নিজ হাতে নিজের কবর খুলি বন্তির মেয়ে। Now be prepared for me. Now be prepared for me. বলে ক্রু হাসলো মুগ্ধ। পরক্ষণেই গমগমে গলায় হুঙ্কার ছুড়ল গর্তের উদ্দেশ্যে। ব্যস্ত পায়ে প্যালেসের প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে গম্ভীর মুখ অ্যাজয়েন। এগোচ্ছে প্যালেসের সদর দরজার দিকে। ডান কানে এয়ারপোর্টস গুজে রাখা তার, মুখে চলছে অনবরত একের পর এক হুঙ্কার ছুড়ে যাচ্ছে। যুবক দাঁত খিচে আওড়াচ্ছে। এ নিয়ে ঠিক 7 বার সম্পূর্ণ প্যালেস থেকে শুরু করে জঙ্গল অব্দি তল্লাশি চালানো শেষ, তবুও মেয়েটার খোঁজ পেলে না কেউ। সে কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? পেছন পেছন হাঁটছে সশস্ত্র গার্ডের দলবল। ব্যস্ত অ্যাজয়েনের এহেন হুঙ্কারে তটস্থ সব। প্রত্যুত্তরে করবার তেমন একটা সাহস পাচ্ছে না কেউ। এদিকে উত্তরের অপেক্ষায় অ্যাজয়েন ফের গর্জে উঠল, মুখে জিভ নেই তোদের বাস্টার্ড? নাকি বুলেট খেলে তারপর মুখ দিয়ে কথা বেরোবে? কোনটা? শুকনো ঠোক গিল সবাই। মাঝে থেকে একজন মনে মনে ভীষণ সাহসী জুগিয়ে আধো আধো স্বরে শুধল, অ্যাডউইন, ট্রাস্ট মি, আশেপাশের এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা খুঁজিনি। আমার মনে হচ্ছে অ্যাডউইন মেয়েটা। কথাটা জীবের জগা দিয়ে বেরিয়েছে মাত্র, আর অমনি বেচারা গার্ডের চোয়াল বরাবর শক্ত হাতে থাবা বসল অ্যাজউইন। এহেন ঘটনা আকস্মিকতায় ফরকায় গার্ড। হকচকিয়ে তাকায় অ্যাজউইনের মুখপানে। অ্যাডউইন তাতে ধর চেপছে কেমন। দাঁত কপাচ্ছে কটমট শব্দগুলো বড্ড কানে বাজছে কাটতে। চোয়ালের ব্যথায় কুচকে যাচ্ছে চোখ মুখ। এদিকে অ্যাজউইন হাতে জোর বাড়াচ্ছে ক্রমশ। গার্ডের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে খানিকটা উঁচিয়ে তুলল মুখ। পরক্ষণে দাঁত কিরমির করে হাওড়াল, কল হার ম্যাডাম, ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাড্রেস আর মেয়েটা। বলেই গার্ডের চোয়ালটা এক ঝটকায় ছেড়ে দিল অ্যাজউইন। লম্বাতে চোয়ালখানার পেশিগুলো শক্ত করে ফুটিয়ে হাত গুজলো পকেটে। ফের কঠিন গলায় আদেশ ছুড়ে বলল, গতকাল যে ট্রাকগুলো দিয়ে বাজারে এসেছিল, আগামী 1 ঘন্টার মধ্যে সেই ট্রাকগুলোর ড্রাইভারদের আমার সামনে এনে হাজির করবি। ডু ইউ গেট দ্যাট? পরপর মাথা ঝাঁকায় সবাই একযোগে গম্ভীর মুখে বলে অ্যাজউইন। কমান্ড অ্যাকসেপ্টেড, অ্যাডউইন। এহেন কথার প্রত্যুত্তরে মৌন অ্যাজউইন ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। ওইদিকে গার্ডরা সবাই একে একে অ্যাজউইনকে পাশ কাটিয়ে চলে গেল। প্রায় মিনিট দুয়েক বাদেই অ্যাজউইন পা বাড়ায় উল্টো পথে। পায়ের গতি অপ্রতিরোধ রেখে বাঁ হাতের কবজি উল্টে দৃষ্টি ঠেকালো ঘড়ির পানে। আর মাত্র কয়েক মিনিট, তারপরে আসবে তারা। এই প্রথম সাইলেন্ট ওলস টিমের সাথে সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে অ্যাজউইনের। এই নিয়ে ভেতরে বড্ড অস্থিরতা যুবকের। মনস্টার এই তত্ত্বাবধানে গড়া এই সিক্রেট টিম ব্ল্যাক হ্যাট হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত এক্সপার্টরা মনস্টারের ডান হাত হওয়া সত্ত্বেও দ্য সাইলেন্ট ওলস টিমের সাথে দেখা করার সৌভাগ্য মেলেনি তার। মূলত মনস্টার নিজেই এই সৌভাগ্য দেয়নি কাউকে। তবে অ্যাডউইন আজ পাচ্ছে। বুকটা কাঁপছে তার, ঠোঁট দুটো শুকিয়ে যাওয়ার দরুন। বারবার জিভ ছেলে ভিজিয়ে যাচ্ছে কোনো মতে। পা দুটো বড্ড অস্থির অ্যাডউইনের। মস্তিষ্ক কেবল বাজছে। যেভাবেই হোক মুনবাটকে খুঁজতে হবে।
ব্যস্ত পায়ে প্যালেসের ফ্রন্ট এরিয়ার রাজকীয় প্রথম সিটে পা রাখলো অ্যাডুইন। কপাল কুচকে একদৃষ্টে তাকিয়ে আছে হাতঘড়ি পানে। ডান হাতের আঙুল গুনছে সময়, ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে আওড়াচ্ছে। 10, 9, 8, 7। এলোমেলো ভঙ্গিতে প্রহর গুনছে অ্যাডুইন। অস্থিরতার ঠোঁট কামড়ে যাচ্ছে বারবার। প্রহরের কাঁটা প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকতে কর্ণপুরে পৌঁছালো প্রাইভেট বাসের ইঞ্জিনের শব্দ। তৎক্ষণাৎ চোখ তুলে অ্যাডুইন। প্যারাডাইসের কেচি গেট দিয়ে একে একে ঢুকছে 6টি কালো রাঙা বাস। বাসের সে কি দুর্বার গতি! অ্যাডুইন চট জলদি সিঁড়ি ডিঙিয়ে ছুট লাগালো লনের দিকে। সবুজে ঘাস ঘেরা লনের একপাশে দাঁড়িয়ে থেকে হাত উঁচায় যুবক। ইশারায় থামতে বলল বাসকে। এখন ইশারা পেয়ে খানিক্ষণ বাদে থমকালো সবকটা বাস। সারিবদ্ধ হয়ে দাঁড়ালো ড্রাইভওয়ের প্রশস্ত রাস্তায়। অ্যাডুইন হতবাক চোখে তাকিয়ে রইল বাসগুলোর দিকে। রয়েছে খুলে যাচ্ছে প্রতিটি বাসের দরজা। একে একে বাসের সিঁড়ি বেয়ে নেমে আসছে কালো বুচ পরিহিত কয়েক জোড়া পা। প্রত্যেকের গায়ে কালো রঙা লং ওভারকোট, মাথায় চানা হুডি। মুখ লুকিয়ে আছে হুডির কালো হুডির আড়ালে। ঠোঁটের একাংশ চক্ষু গোচর হচ্ছে কোনো রকম। সকলের দুই হাত থেকে আছে কালো রঙা গ্লাভসে। অ্যাডুইন কেমন স্থির হয়ে গেল তাদের দেখে। মানুষগুলো সে কি ডিসিপ্লিন হাঁটছে, তাও সারিবদ্ধভাবে, মাথাটা কেমন নুইয়ে রাখা প্রত্যেকে। সাইলেন্ট ওল্ফ স্ট্রিমের ভাইস অ্যাডমিন রয়েছে এগিয়ে এলো অ্যাডুইনের দিকে। পাদুকা আরামে দাঁড় করিয়ে রেখে হাত দুটো কোমরের পিছে গুছিয়ে দাঁড়ালেন তিনি। ভীষণ ভারী অথচ শান্ত কণ্ঠে আওড়ালেন।